আমি তোমাদের অশোক স্যার। আজকে গোলের প্রথম আমি ইউটিউবে ক্লাস নিচ্ছি। আজকের থেকে তোমাদের রেগুলার ম্যাথের ক্লাসটা ইউটিউবে আপলোড করা হবে, পাবে। আজকে আমি যেটা শুরু করছি সরলীকরণ বা সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে তোমাদের যেভাবে করাবো, দেখো প্রথমে আমি তোমাদের ইন্ট্রোডাকশন পার্টে পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে নেব, তারপর অঙ্ক সলিউশন করব। ঠিক আছে, তো শুরু করছি আজকের অঙ্ক বা আজকের ক্লাসটা। দেখো প্রথমে যে অঙ্কটা আছে 25 পূর্ণ 1/5 প্লাস 25 পূর্ণ 2/5 প্লাস 25 পূর্ণ 3/5 প্লাস 25 পূর্ণ 4/5। দেখো এইসব প্রবলেমের ক্ষেত্রে কিভাবে করবে, দেখো এটাকে আমরা লিখতে পারি 25 প্লাস 1/5 প্লাস 25 প্লাস 2/5 প্লাস 25 প্লাস 3/5 প্লাস 25 প্লাস 4/5। এরপরে দেখো 25 আমাদের চারটা আছে, তো চারটা 25 এ আমরা একবারে যোগ করলাম 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25। দেখো আর আমরা যে ভগ্নাংশ আকারে যেগুলো আছে সেগুলো আমরা যোগ করতে পারি আলাদাভাবে। দেখো এখানে চারটা 25 আছে, মানে কি 100, 25 400 প্লাস, দেখো এটা যোগ করলে এলসিএম হবে 5। আর এখানে দেখো 1 2 3 4, এই যোগ করলে হবে দেখো 4, আর এখানে দেখো 5, আর এখানে 5 মানে 10। তার মানে 10/5। দেখো এটা কাটাকাটি করলে 2 আসছে, তার মানে দেখো 100 প্লাস 2 102 অ্যানসার হবে। তো একটা সিম্পলিফিকেশনের সহজ অঙ্ক ছিল, সবাই পারবে। তো আমরা আসছি নেক্সট অঙ্কে। দেখো আমরা সেকেন্ড অঙ্কটা এটা আছে 24 পূর্ণ 4/9 গুণিত 24 পূর্ণ 4/9 আর 25 পূর্ণ 5/9 গুণিত 25 পূর্ণ 5/9। নিচে আছে দেখো ডিভাইডেড বাই আছে 24 পূর্ণ 4/9 মাইনাস 25 পূর্ণ 4/9। দেখো এটা আর এটা দুটো একই, কিন্তু তাহলে আমরা যদি এটা a ধরি আবার এটা দেখো b ধরবো, 25 পূর্ণ 5/9 দুটো আছে, তাহলে দেখো আমরা এরকম ভাবে আসছে। দেখো দুটো a তার মানে স্কয়ার, দেখো এখানে আছে দুটো b ধরলাম তাহলে b স্কয়ার, আর এটা দেখো a মাইনাস b আসছে, কারণ আমরা এটাকে a ধরেছি এটাকে b ধরেছি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b আসছে। দেখো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা যখন সূত্রটা ভাঙবো তখন আমরা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, আর নিচে দেখো a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b a আর a মাইনাস b কাটবে, তাহলে দেখো রয়েছে a প্লাস a, সরি a প্লাস b। দেখো a প্লাস b আছে, তাহলে আমরা a হিসাবে ধরেছিলাম দেখো 24 পূর্ণ 4/9, তার মানে কি দেখো 24 পূর্ণ 4/9 প্লাস b সমান ধরেছিলাম দেখো 25 পূর্ণ 5/9। দেখো 25 পূর্ণ 5/9, ঠিক আছে। তো এই যোগটা করলে দেখো আসবে 25 দুগুণে 50 হয়, কিন্তু 49 হবে, কারণ 24 আর 25 এ যোগ। আর এখানে দেখো 4/9 আর প্লাস 5/9, দেখো এটা হচ্ছে 49 প্লাস দেখো এটা 9/9, তার মানে 1 আসবে কাটাকাটি করলে, তার মানে দেখো অ্যানসার হবে 50। তো এই সূত্রটা মনে রাখবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আরো পরের অনেক অঙ্ক আছে যেগুলো অনেক সূত্র আমরা পাবো, সেই সূত্রগুলো খাতায় লিখে রাখবে, এগুলো মুখস্থ করবে, মনে রাখতে হবে। দেখো নেক্সট যে অঙ্কটা আছে 137 গুণিত 137 প্লাস 133 গুণিত 133 প্লাস 18 221, মানে 18221। নিচে এটা আছে 137 গুণিত 137 গুণিত 137 মাইনাস 133 গুণিত 133 মাইনাস 133। তো দেখো এটা আমরা দেখলেই বুঝতে পারছি যে এটাকে আমরা যদি a ধরি, এটাকে আমরা ধরো a ধরছি আর এটাকে আমরা b ধরছি, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। আর একটা দেখো এটা আমরা কি আছে বুঝতে পারছি না, তো এটা দেখো 7 আর 3 এ যদি গুণ করো তাহলে দেখো 21 আসছে, লাস্টে 1 আসছে, তার মানে কি a আর b হিসাবে গুণ হিসাবে আছে, a b আকারে আছে। সিমিলারলি দেখো এটা আছে, দেখো তিনটা a আছে, তার মানে কি এটা আসবে a কিউ, তিনটা a, আর এটা হচ্ছে b কিউ আসবে। তাহলে দেখো আমরা যেটা আসবে এখানে উপরেরটাকে আমরা যদি a b আকারে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, আর নিচে আসছে দেখো
এ কিউ মাইনাস বি কিউ। আচ্ছা এ কিউ মাইনাস বি কিউ কে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আর দেখো এটা তো উপরে আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো আমরা দেখো এখানে এটা আর এটা কাটছে, তার মানে রয়েছে 1 বাই a মাইনাস b। তাহলে আমরা a আর b এর ভ্যালুটা বসাবো। 1 বাই a দেখো আমরা 137 টাকে a ধরেছিলাম, আর b হিসাবে দেখো আমরা ধরেছি 133। তার মানে দেখো 1 বাই 4। এখানে যে অঙ্কটার মধ্যে ক্যালকুলেশন পার্ট হচ্ছে শুধু এটা, এই ফরম্যাটটা আঁকানো তোমাকে যে ফরম্যাট আকারে আছে সেটা তোমাকে মেন ধরতে হবে। তাহলে এখানে আমরা একটা দেখো সূত্র পেলাম এ কিউ মাইনাস বি কিউ, এটা সবাই লিখে রাখবে খাতায়, সমান a মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এই জায়গাটা জানলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। নেক্সট যে প্রবলেমটা আমরা দিয়েছি চারেরটা আছে দেখো 4 1 2 3, তারপরে এটা x আছে 1 3, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে x এর মান নির্ণয় করো। দেখো এখানে তোমাদের যে বিভাজ্যতার যে সূত্রগুলো সেগুলো আমরা ফার্স্ট রুলগুলো সম্পর্কে একটু আলোচনা করছি, তাহলে তোমাদের যে কোনো বিভাজ্যতা সম্পর্কে পড়ুক কেন নিজেরাই পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বিভাজ্যতার সূত্রগুলো। ফার্স্ট দেখো তোমরা সবাই খাতা পেনে লিখে নিতে পারো। দেখো প্রথমে 2 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে, একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে। দেখো যদি সংখ্যাটির শেষ অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি দেখো যে সংখ্যাটা দেওয়া থাকবে তার শেষ অঙ্কটি সেটি 2 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো এখানে আমি एग्जांपल দিচ্ছি, উদাহরণ হিসেবে আমি এখানে কিছু রাখবো। উদাহরণ দেখো আমি দিলাম 4 9 5 3 2। দেখো এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা আছে দেখো লাস্ট যে ডিজিট 2টা কিন্তু এই 2 দ্বারা বিভাজ্য, 2 1 কে 2, তাহলে এই সংখ্যাটা হবে 2 দ্বারা বিভাজ্য। দেখো সিমিলারলি ভাবে আমরা যেটা করছি 3, একটা জিনিস মনে রাখবে 3 আর 9, যেটা 3 আর 9 এই দুটো সূত্র কিন্তু একই। 3 আর 9 এর ক্ষেত্রে দেখো অঙ্কগুলির দেখো যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটির প্রতিটি ডিজিট মানে যে সংখ্যাগুলো থাকবে সেই প্রতিটি সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, যোগফল যদি 3 অথবা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে, তাহলে দেখো সংখ্যাটা 3 অথবা 9 দ্বারা বিভাজ্য হবে। আমি উদাহরণ হিসেবে 3 একটা দেখাচ্ছি। দেখো 5 3 4, দেখো 5 3 4 সংখ্যাটা হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য। কেন না, দেখো 5 আর 4 এ 9, 9 আর 3 এ কত 12, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সিমিলারলি ভাবে 9 এর ক্ষেত্রেও সেম অ্যাপ্লাই হবে রুল, অন্য একটা ডিজিট নিলে 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 3 এ আসবো আমরা 4 দ্বারা একটা সংখ্যা বিভাজ্য না কিভাবে বুঝবে। দেখো 4 দ্বারা হলে দেখো সংখ্যাটি দেখো শেষ দুটি অঙ্ক দেখো 4 দ্বারা বিভাজ্য হবে। एग्जांपल হিসেবে আমরা দেখো রাখবো 984। দেখো এই সংখ্যাটা লাস্টের যে দুটো ডিজিট আছে 84 এই দুটো ডিজিট কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি 5 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে। যদি সংখ্যাটির শেষ অঙ্ক কোনটা বলছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে। যদি শেষ অঙ্কে 0 বা 5 থাকে,
দেখো एग्जांपल হিসাবে আমরা যেটা নিচ্ছি, দেখো একটা 0 হিসাবে নিচ্ছি আর একটা 5। দেখো 2590 আর একটা নিচ্ছি 255125। দেখো এই দুটো সংখ্যা লাস্ট ডিজিট লেখা আছে না, শেষ অঙ্কে যদি 0 থাকে, দেখো 0 আছে, আবার এটা শেষ অঙ্কে 5 আছে, তো কি হবে, যে সংখ্যাগুলো থাকবে যদি শেষ অঙ্কে 0 বা 5 থাকে তখন 5 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট আমরা আসব 5 এ 6। একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবে, সেটার জন্য দেখো আমরা যেটা করব, যদি সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়। দেখো একটি সংখ্যা যদি 2 আর 3 কিভাবে বিভাজ্য বুঝবে কি করে, দেখো 2 এর জন্য আমি লিখেছি প্রথমে সংখ্যাটির শেষ অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য, ওইটা একবার চেক করবে। আর একবার 3 এর দেখো, 3 এ যেটা হচ্ছে সংখ্যাটির ডিজিটগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তোমার 3 দ্বারা বিভাজ্য। এই দুটো নিয়ম যদি স্যাটিসফাইড করে তখন সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এই জায়গাটা মনে রাখবে। নেক্সট আমরা আসবো, দেখো একটা জিনিস বলি, 7 দ্বারা বিভাজ্য যে সূত্র সেটা অনেক বড় সূত্র, সেটা অনেক লেন্দি প্রসেস। তো আমরা 7 দ্বারা বিভাজ্য যদি আমরা ভাগ করে দেখে নিই সেক্ষেত্রে আমরা অনেক তাড়াতাড়ি করতে পারবো, তাই 7 দ্বারা বিভাজ্য সূত্রটা আমি লিখাচ্ছি না, ঠিক আছে। যদি কারো প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমি সেখানে জানিয়ে দেবো সেক্ষেত্রে, ঠিক আছে। আমরা চলে আসবো 8 দ্বারা বিভাজ্য সূত্রটা যেটা, দেখো যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয়। ধরো একটি সংখ্যা 2584, দেখো এই সংখ্যাটা দেখো লাস্টের যদি 3টি সংখ্যা, ধরো 8 দ্বারা বিভাজ্য কখন বলবো, যদি লাস্টের এই 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায়, এই 3টি সংখ্যা লাস্টের 8 দিয়ে ভাগ করলে মিলে গেলে তাহলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। যদি এই 3টি সংখ্যা 8 দ্বারা ভাগ করে না মিলে তাহলে সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। 8 হলো, 9 দেখিয়েছি। এরপর আমরা 10 দ্বারা বিভাজ্য কিভাবে হবে সেটা বোঝাবো। দেখো 10 এর ক্ষেত্রে আমরা দেখো 10 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো, যদি সংখ্যাটি শেষে 0 থাকে, যদি সংখ্যাটির শেষে 0 থাকে তাহলে কিন্তু সেই সব সংখ্যাগুলি তোমার 10 দ্বারা বিভাজ্য। যেমন 95050, দেখো এই সংখ্যাটির শেষে 0 আছে, সুতরাং এই সংখ্যাটি তোমার 10 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এরপরে আমরা 11 আসবো। দেখো 11 এর একটা যে সূত্রটা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিভিন্ন রকম পিএসসি পরীক্ষায় বলো, এসএসসি পরীক্ষায় বলো, বিভিন্ন রকম পরীক্ষায় দেয়, তো 11টা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট যেহেতু। দেখো সংখ্যাটির জোড় স্থানের যোগফল মাইনাস সংখ্যাটির বিজোড় স্থানের যোগফল। দেখো এটা হয়তো জাস্ট লিখেছি সংখ্যাটির যোগ স্থানের যোগফল মাইনাস সংখ্যাটির বিজোড় স্থানের যোগফল, এটাতে তোমাদের ক্লিয়ার হচ্ছে না যে আমি কি বলেছি বা কিভাবে কোনগুলো জোড় স্থান কোনগুলো বিজোড় স্থান। পরে তোমাদের একটা एग्जांपल আছে যেখানে আমি তোমাদের বুঝিয়ে দেব কোনগুলো জোড় স্থান বা কোনটা বিজোড় স্থান, কোন সংখ্যাগুলো যোগ করবে, কোন সংখ্যাগুলো কোন সংখ্যা থেকে বিয়োগ করবে, ঠিক আছে। এটা জাস্ট সূত্রটা লিখে রাখো, एग्जांपल আছে পরে, তো সেই জায়গায় আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। জোড় সংখ্যাটির জোড় স্থানের যোগফল মাইনাস সংখ্যাটির বিজোড় স্থানের যোগফল, ঠিক আছে। তাহলে দেখো
তাহলে দেখো যে অঙ্কটা দেওয়া আছে চারেরটা 4 1 2 3 x 13 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে x এর মান নির্ণয় করো। দেখো এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে 9 দ্বারা বিভাজ্যের জন্য কি করব, কিভাবে বোঝা যাবে যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা। তার জন্য আমি তোমাদের সূত্র একটা লিখিয়েছিলাম যে সংখ্যাটির যদি ডিজিটগুলো প্রতিটি ডিজিটের যোগফল যদি তোমার 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তোমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো, দেখো এর ক্ষেত্রে আমরা করব দেখো 4 1 2 3 x 1 5 এটা আমরা ডিজিট গুলো যোগ করব 4 1 2 3 x 1 5। দেখো এটা তো 14 দ্বারা 9 দ্বারা বিভাজ্য কিনা হবে। দেখো এই যোগফলটা আসছে দেখো 4 এ 5 6 7 10 10 15 16 দেখো 16 x আসছে। দেখো 16 x এরপরে দেখো x এর ভ্যালু আমাদের কত বসালে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমরা যদি x সমান 2 নিই, যদি x সমান 2 নিই তাহলে কত হয় 16 আর 2 18 হয়। 18টা 9 দ্বারা বিভাজ্য। তার মানে কি এই যে x এর ভ্যালুটা সেটা 2 যদি পুট করি তাহলে দেখো যোগফলটা দাঁড়াবে 16 2 সমান 18। 18 দেখো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তার জন্য আমরা x এর মানটা 2 ধরব। তাহলে এই জায়গায় যোগ করবে, দেন দেখবে কত এই x এর মানটা কত বসালে সেটা 9 দ্বারা ভাগ করা যাচ্ছে। এই ক্ষেত্রে দেখো আমরা 2 নিয়েছি, 2 দ্বারা যদি যোগ করা হয় তাহলে 18 হচ্ছে, যেটা 9 দ্বারা বিভাজ্য। তো সেই জন্য এখানে অ্যানসার হবে 2, x এর ভ্যালু x সমান 2। ঠিক আছে, এটাই অ্যানসার হবে। চলে আসবো আমরা নেক্সট অঙ্ক। দেখো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা আছে 32x 5682 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান নির্ণয় করো। তোমাদের একটু আগে 11 দ্বারা বিভাজ্যের সময় বলেছিলাম যে তোমাদের একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দেব কিভাবে 11 দ্বারা বিভাজ্য করলে হচ্ছে। তো সেই জন্য এই एग्जांपलটা রেখেছি। দেখো এখানে তোমাদের 11 দ্বারা বিভাজ্যের রুলটা ক্লিয়ার হবে। দেখো বলেছিলাম 11 দ্বারা যেমন বিভাজ্য ক্ষেত্রে জোড় স্থানের যোগফল মাইনাস বিজোড় স্থানের যোগফল। দেখো এই যে সংখ্যাটা পুরো সংখ্যাটা দেখো জোড় স্থান কোনটা আছে, দেখো 2 জোড় স্থানে আছে, তারপরে দেখো 5 জোড় স্থানে আছে, 8 জোড় স্থানে আছে। তার মানে কি জোড় স্থান যেটা হচ্ছে 2 5 8 মাইনাস বিজোড় স্থানের দেখো যোগফল বলেছিলাম। দেখো এটা হচ্ছে দেখো 3, তারপরে x, তারপরে 6, তারপরে দেখো 2। তার মানে কি 3 x 6 2। দেখো এটা হচ্ছে গেল জোড় স্থান আর বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল। তো দেখো এখানে আসছে দেখো 15 মাইনাস দেখো এটা আসছে 6 3 9 11 প্লাস x দেখো এটা সমান হচ্ছে 0। দেখো 15 মাইনাস 11 প্লাস x সমান 0। তাহলে 15 দেখো মাইনাস 11 মাইনাস x সমান 0। তার মানে কি মাইনাস x সমান প্লাস 11 মাইনাস 15। দেখো তাহলে দেখো মাইনাস x সমান আসছে মাইনাস 4, তার মানে x সমান 4। তার মানে কি x এর ভ্যালুটা যদি 4 হয়, x এর ভ্যালু যদি 4 হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এটা ইভেন প্লেস, এটা অড প্লেস। জোড় স্থানের যোগফল মাইনাস বিজোড় স্থানের যোগফল যদি 0 হয় তবেই তোমার এই অঙ্কটা দেখো 11 দ্বারা সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আমরা এরপরে পরের অঙ্কে আসছি। 15 5টা হলো, এরপর 6 নাম্বারের দাগে আমরা আসছি। দেখো আমাদের 6 এর দাগে যে অঙ্কটা লিখেছি এটা 6 হবে, 5 করা হয়ে গেছে আর জাস্ট 6। দেখো প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। খুবই একটা কমন স্বাভাবিক কোশ্চেন এটা, তাও দেখেছি কারণ মৌলিক আর যৌগিকের ডেফিনেশনটা অনেকে হয়তো ভুল করবে। তো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। দেখো আমরা মৌলিক সংখ্যা কাকে বলি প্রথমে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা আমরা মৌলিক সংখ্যা হিসেবে বলবো। এরপরে দেখো তাহলে আমরা প্রথম দেখো 5টি মৌলিক লিখছি 1 2 3 দেখো 5। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমি ডেফিনেশন অনুযায়ী বলেছি যে যে সংখ্যাটি এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে আমরা মৌলিক বলবো। এক্ষেত্রে দেখো একটা এক সংখ্যা এবং সেই এক এবং সেই সংখ্যা মতলব
হচ্ছে তোমার 1 দ্বারা বিভাজ্য, তাহলে কি একটা মৌলিক সংখ্যা। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে একটা মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে। তাই আমরা একটা নিতে পারবো না, একটা আমরা এখানে অনেকে নিয়ে নিই, তার জন্য সবাই ভুল করি। তো এটা একটা হবে না। দেখো মৌলিক প্রথম পাঁচটা হবে 2 3 5 7 আর বলো 11। দেখো এক্ষেত্রে বলেছে গড় নির্ণয়, তার মানে কি গড় সমান আমরা কি জানি, গড় সমান কি সংখ্যাগুলির যোগফল বাই টোটাল নাম্বার অফ সংখ্যা। দেখো গড় সমান এখানে দেখো পাঁচটা ডিজিট আছে 1 2 3 4 5 বাই 5। দেখো এই যোগফলটা তোমার আসছে 5। দেখো 5 5 10 7 17, 17 আর 11 হচ্ছে 28 বাই 5। যোগফলটা দেখো 5 5 5 10, 10 আর 11 21, 21 এর সাথে 28 বাই 5। দেখো 5 5 এ 25 আর 5 6 30। তাহলে দেখো এটার অ্যানসার হবে 5.6। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখবে, এক কিন্তু হবে না, এক হলে অঙ্কটা ভুল হয়ে যাবে। খুব পরীক্ষায় ছোটখাটো যে পরীক্ষাগুলো থাকে পুলিশ ডব্লিউপি পিএসসি বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। তো আমরা আসছি পরের অঙ্কটা 7 এর অঙ্ক। দেখো 7 এর অঙ্কটাই আমি যেটা রেখেছি 6 টু দি পাওয়ার 7 গুণিত 35 টু দি পাওয়ার 3 গুণিত 11 টু দি পাওয়ার এটা হবে 10, জিরো লেখা হয়েছিল 10। সঙ্গে এই যে গুণ আকারে আছে এটাতে কতগুলি মৌলিক উৎপাদক আছে। তো মৌলিক উৎপাদক যখন নির্ণয় করব তখন কিভাবে করব দেখো, তখন আমরা যেটা করব 6 টাকে ভাঙবো কিভাবে দেখো। দেখো 2 গুণিত 3 সমান 6 লেখা যায় তো, 2 গুণিত 3 সমান 6 টু দি পাওয়ার 7 গুণিত 35 টা কি করে লিখবো দেখো 7 গুণিত 5 বা 5 গুণিত 7। দেখো আবার 11 টা দেখো কোন রকম ভাবে ভাঙা যাচ্ছে না, 1 গুণিত 11 ছাড়া, সো 11 টা 11 এ রেখে দেব টু দি পাওয়ার 10। এরপরে একটা জিনিস খেয়াল রাখো যেটা সবাই ভুল করে, যে এরপরে আমরা কি করব। দেখো এখানে আমাদের দুটো ডিজিট আছে, দুটো গুণ মাল্টিপল হিসাবে উৎপাদক বা গুণ আকারে দুটো আছে। তো লিখবো দেখো দুটো আছে সেজন্য 2 নিলাম। দেখো পাওয়ারে যতগুলো আছে সেটা লিখবো মানে 2 গুণিত 7, ঠিক আছে। এটা কিন্তু প্লাস করব, এই জায়গাটা মনে রাখবে যে প্লাস হবে। দেখো এখানে দুটো আছে তার মানে কি 2 গুণিত 3, দেখো প্লাস এখানে দেখো একটা আছে তার মানে 1 গুণিত 10, ঠিক আছে। তো দেখো 7 দুগুণে 14 প্লাস 3 দুগুণে 6 প্লাস 10, দেখো যোগটা করলে আসবে তোমার 30 অ্যানসার। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সবাই খেয়াল রাখবে যে এটা যত সিম্পলি মানে সিম্পল ভাবে ভাঙা যাবে, মানে ধরো একটা যদি থাকে ধরো 24 দিলাম তখন সেটাকে 2 হিসাবে ভাঙবে আর কি। 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ধরো এটা 32 যদি আছে তো যত কম ইয়েতে ভাঙা যাবে আর কি সেটা খেয়াল রাখতে হবে। তো এটা দেখো আর নেক্সট যেটা দেখবে যে কতগুলো ডিজিট আছে, ডিজিটের সাথে পাওয়ারের গুণ করবে, যতগুলো ডিজিটের সাথে পাওয়ার তার যোগফল করবে, তাহলে সেই মৌলিক উৎপাদক নির্ণয় হবে। তো এখানে অ্যানসার হবে 30। চলো এরপরে আমরা আসছি 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা কি আছে দেখো, যদি 1 প্লাস x বাই 12 সমান রুট আন্ডার, পুরোটা রুটের আছে, রুট আন্ডার 1 বাই 25 বাই 144 হয় তাহলে x এর মান কত। দেখো একটা সোজা অঙ্ক দিয়েছি জাস্ট প্র্যাকটিসের জন্য। দেখো এখানে আমরা যেটা করব, যদি আমরা যোগটা করি রুটের ভিতরে যে যোগটা আছে সেটা আমরা ফার্স্ট করব। তাহলে দেখো 1 প্লাস x বাই 12 সমান দেখো 144, রুটটা রাখবো অবশ্যই 144। দেখো এলসিএম হচ্ছে 144 প্লাস 25, দেখো সমান আমরা কি পাচ্ছি 1 প্লাস x বাই 12 সমান দেখো রুট আন্ডারের মধ্যে আসছে এটা 169 বাই 144। দেখো আমরা স্কয়ার মানে কি 169 মানে কি 13 স্কয়ার, 13 13 169 আর 12 12 144। তাহলে আমরা এখান থেকে রুটটা তুলতে পারবো 1 প্লাস x বাই 12। দেখো এখানে আমরা একটা স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটা পরে স্টেপ জাম্প করে নেবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে 13 বাই 12 তার হোল স্কয়ার, তোমরা এটা ডাইরেক্ট লিখবে যখন নিজেরা করবে, মানে কি 1 প্লাস x বাই 12 সমান 13 বাই 12, রুট আন্ডারে স্কয়ার আছে তার মানে কি রুট ওভারটা উঠবে। এরপরে দেখো আমরা x বাই 12টা রাখলাম, এখান থেকে 1টা এদিকে নিয়ে এলাম রাইটে,
তাহলে দেখো এটা আসবে x/12, এই বিয়োগটা করলে দেখো 12 আসবে, 1/12 মানে 13 - 12 সমান কি 1/12। তাহলে দেখো নিচেও 12 নিচেও 12, ডাইরেক্ট এখান থেকে আমরা x এর ভ্যালুটা 1 হিসাবে লিখতে পারি, বা যদি কোণাকুণি গুণ করো যেটা হয় সেটা করেও করতে পারো, বাট দেখেই বোঝা যাচ্ছে যে x = 1। তাহলে এটা একটা সিম্পল অঙ্ক দেওয়া ছিল, জাস্ট 8 এর যেটা অঙ্ক সেটা অ্যানসার হচ্ছে 1। নেক্সট আমরা চলে আসবো 9 এর অঙ্ক। দেখো পরের অঙ্ক যেটা আছে 9, দুটি সংখ্যার যোগফল 100 এবং সংখ্যা দুটির গুণফল 2400 হলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল নির্ণয় করো। দেখো এখানে যেটা আছে মেইন জিনিস অনন্য। অনন্যক যেটা যদি তুমি জানো তাহলে অঙ্কটা ইজিলি করতে পারবে। অনন্যক মানে কি, ধরো a আর b c যাই কোন ধরো সংখ্যা, তার অনন্য যখন আমরা করব তখন সেটাকে জাস্ট উল্টে দেব, a এর অনন্য হবে 1/a, এই সংখ্যাটার অনন্য হবে 1/b 1/b 1/c। দেখো সংখ্যাগুলোর অনন্য বলতে জাস্ট উল্টে দেওয়া আর কিছুই নয়, ঠিক আছে। দেখো তাহলে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 100 এবং সংখ্যা দুটির গুণফল 2400। আমরা সংখ্যাটা ধরে নিলাম a এবং b, তাহলে কি মনে করি ধরো সংখ্যা দুটি a আর b। দেখো দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল 100, তার মানে কি a + b = 100। আবার দেওয়া আছে দেখো সংখ্যা দুটির গুণফল 2400, তার মানে কি ab = 2400। এরপরে দেখো দেওয়া আছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল, তার মানে কি a আর b এর অনন্যক সমান 1/a আর 1/b। তাহলে তাদের দেখো যোগফল কি হবে, 1/a প্লাস 1/b। দেখো এটাকে আমরা সিম্পলিফিকেশন করছি, ab আসবে b প্লাস a, তাই তো। এখন দেখো b প্লাস a মানে তো a প্লাস b, এটাকে আমরা তো a প্লাস b লিখতে পারি বাই ab। দেখো আমরা এখানে ভ্যালুটা জানি, a প্লাস b সমান কত 100 আর ab সমান 2400, 2400 লিখলাম। দেখো 0 0 কাটছে, তার মানে কত 1/24। তাহলে এই অঙ্ক থেকে তোমাদের মেইন যেটা জায়গা অনন্য জিনিসটা জানতে হবে, অনন্য আর জায়গা কিছু নেই, জাস্ট অঙ্কটা পড়ে বুঝলে অঙ্কটা করতে পারবে। আমরা চলে আসছি নেক্সট অঙ্ক 10 এ। দেখো 10 এর যে অঙ্কটা আছে, মানের অধক্রমে সাজাও, √6/10 √3 2√3। তারপরে দেখো আছে √25 12 √4/7। এটা হচ্ছে মানের অধক্রম আর ঊর্ধ্বক্রম। অধক্রম আর ঊর্ধ্বক্রমে যেটা সেটা তোমাদের ফার্স্ট জানতে হবে। অধক্রম মানে হচ্ছে তোমার ছোট থেকে বড়, যেটা অ্যাসেন্ডিং, আর ঊর্ধ্বক্রম হচ্ছে বড় থেকে ছোট, যেটা তোমার ডিসেন্ডিং। তাহলে অধক্রম মানে ছোট থেকে আমাদের বড় সাজাতে হবে। তাহলে দেখো রুট আন্ডার আছে, তাহলে আমরা যেটা প্রথমে করব এই রুট আন্ডার গুলো তুলবো। তাহলে 10 যেটা আছে সেটাকে আমরা রুটে তুলতে গেলে 1/6 লিখতে পারি। সিমিলারলি দেখো 2 আছে যেটা, সেটা রুটটা তুলতে গেলে 1/3 লেখা যায়। 25 সেটা হচ্ছে দেখো 1/12, আর সিমিলারলি 7 এর দেখো 1/4। ঠিক আছে, রুটগুলো জাস্ট পাওয়ারটাকে ইয়ে করলাম, তুললাম। দেখো এরপরে যেটা আছে 1/6 1/3 1/2 12 আর 1/4, এই যে পাওয়ারে যেগুলো আছে সেগুলো আমরা পূর্ণ আকারে যদি করতে চাই তাহলে কি করব। দেখো 6 3 12 আর 4, এটার হচ্ছে এলসিএম করব। এর এলসিএম কত আসবে 12। তাহলে দেখো 10 টু দি পাওয়ার যদি 12 6 হবে, ঠিক আছে। প্রত্যেকটা গুণ করছি, দেখো 12/3 হবে, দেখো 25 টু দি পাওয়ার 12/12 হবে, আর 7 টু দি পাওয়ার 12/4 হবে। পাওয়ারের যে নিচে যেগুলো আছে 6 3 12 4, এর এলসিএম দ্বারা প্রত্যেকটাকে আমরা গুণ করছি। তাহলে দেখো এখানে কাটবে 6 দুগুণে 12, 3 4 এ 12, 12 1 এ 12, 4 3 এ 12। তাহলে দেখো আসবে 10 স্কয়ার 2 টু দি পাওয়ার 4 25 টু দি পাওয়ার 1 আর 7 টু দি পাওয়ার 3। দেখো এখান থেকে দেখো 10 10 এ 100, দেখো এটা 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16, এটা দেখো 25 এর 25, আর দেখো 7 3 এ 21 21, সাতের কি হচ্ছে তোমার, দেখো যদি না পারো 21 করবে, 7 3 এ 21 দিয়ে 7 দ্বিগুণ করলে 7
147, 147। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে সব থেকে তোমার ছোট হচ্ছে এটা, তারপরে ছোট তোমার এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে এসেন্ডিং অর্ডারে সাজালে যেটা পাবো সেটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 4, তারপরে আসবে যেটা 25 টু দি পাওয়ার 1, তারপরে আসবে 10 টু দি পাওয়ার যেটা আছে স্কয়ার, আর এটা হচ্ছে 7 এর কিউব। তার মানে তোমার এখান থেকে এটা অ্যানসার যখন লিখবে একটা খুব খেয়াল করবে যে কোনটা আছে ফার্স্ট ছোট। ছোট 2 টু দি পাওয়ার 4 যেটা, দেখো 2 টু দি পাওয়ার 4 হচ্ছে তোমার এটা √3 যেটা আছে 2, তারপরে দেখো 25 টু দি পাওয়ার যেটা তৃতীয় নাম্বার, তার মানে এটা √12 টু দি পাওয়ার 25। হ্যাঁ, তো লিখবে 6 টু দি পাওয়ার 10, আর তারপরে দেখো আছে লাস্টেরটা 4 টু দি পাওয়ার 7। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব খেয়াল রাখবে। ঠিক আছে, আজকে তোমাদের পার্ট 1 টা আমি করালাম, নেক্সট ভিডিও পার্ট 2 টা আসবে এবং পার্ট 3, তিনটে পার্টে সিম্পলিফিকেশনটা শেষ করব। আজকে তোমাদের জাস্ট বেসিক কয়েকটা জিনিস শেখালাম আর খুব কম সাধারণ মানে তোমাদের ইন্ট্রোডাকশনটা দিলাম। নেক্সট ক্লাস থেকে আরো এর ফার্দার যে ক্লাসগুলো আসবে আরো এর যে ডেপথে আস্তে আস্তে ঢুকবো আর প্রত্যেকটা কনসেপচুয়ালি বোঝাবো। তো সিম্পলিফিকেশন এখানেই শেষ করছি। যদি ক্লাসটা পড়ে উপকৃত হও তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য আপডেট রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।